যেদিন আমাকে বিয়ে না করে বরপক্ষ বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছিল সেদিনই তো আমি মরে গিয়েছিলাম। এখন তো শুধুমাত্র জ্যান্ত লাশ হয়ে বেঁচে আছি। এটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টকর এবং বেদনাদায়ক সেটা কাউকে বলে ভাষায় প্রকাশ করার মতো না। কতটা অভাগী হলে তার সাথে এরকম ঘটনা ঘটে। আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, যদি কোনো মেয়েকে বিয়ে না করে বিয়ের আসর থেকে বরযাত্রী উঠে চলে যায় তাকে সবাই এক নামে অপয়া বলে চিনে। আমিও তার ব্যতিক্রম না। আমার বিয়েটা ভেঙে যাওয়ার পর যে আমি কত মানুষের কত কথা শুনেছি তা মুখে বলে ভাষায় প্রকাশ করার মতো না। এতটা অপমানিত হতে হয়েছে আমাকে যে আমার মুখটাও পর্যন্ত কেউ দেখতে চায়নি। আমার মুখ দেখলে নাকি তাদের সারাটা দিনই মাটি হয়ে যাবে। আমি অপায়া, আমি হচ্ছে অশুভ। আজকে আমার সাথে ঘটে যাওয়া এই চরম অপ্রিয় সত্য ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরব। আর আপনারা যদি পুরো ঘটনাটি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। ছোটবেলা থেকেই অভাব অনটন দেখতে দেখতে বড় হয়েছি। একটা হতদরিদ্র পরিবারেই আমার জন্ম। আমার বাবা একজন রিক্সা চালক। আমরা 3 বোন 2 ভাই। আর আমি হচ্ছে ফ্যামিলির বড় মেয়ে। আমার ছোট ছোট আরো 4টা ভাই বোন আছে। আমার ছোট ভাইটি জন্ম দিতে গিয়েই আমার মা মারা গিয়েছিল। সৎ মায়ের ঘরেই বড় হয়ে ওঠা। আর একটা কথা না বললেই নয়, একটা দিক দিয়ে আমি খুবই লাকি, কারণ আমার যদিও সৎমা হয়ে থাকে তিনি খুব ভালো মনের একজন মানুষ। তিনি কখনো আমাদেরকে মায়ের অভাবটা বুঝতে দেননি। তিনি নিজের মায়ের মতোই আমাদেরকে আগলে রাখেন। আমার সৎ মায়ের আগে আরেকটি বিয়ে হয়েছিল। ওই সংসারে ওনার কোনো ছেলে মেয়ে না হওয়ার কারণে উনি ওই সংসারটা করতে পারেননি। ওনার ওই স্বামী ওনাকে ডিভোর্স দিয়ে দেন। পরবর্তীতে আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা ওনাকে বিয়ে করে ঘরে আনেন। আর আমার বাবা আমার সৎ মাকে বিয়ে করেছিলেন শুধুমাত্র ওনার কখনো ছেলে মেয়ে হবে না এই কারণেই। আমার বাবা মনে করতেন আমার মায়ের যদি কোনো ছেলে মেয়ে না হয় তাহলে উনি আমাদেরকে নিজের সন্তানের মতো করে মানুষ করবে, আগলে রাখবে। কিন্তু আমার সৎ মাও তাই করেন। আমাদের মা না থাকা সত্ত্বেও আমরা কখনো মায়ের অভাবটি বুঝতে পারিনি, কারণ উনি আমাদের প্রতি এতটাই দায়িত্বশীল ছিলেন। আমার বাবার যা আয় রোজগার ছিল তা দিয়ে আমার সৎ মা আমাদেরকে ভালো রাখার চেষ্টা করতেন। কিন্তু আমার বাবার পক্ষে খুবই কষ্টসাধ্য ছিল আমাদের 5 ভাই বোনকে নিয়ে সংসারটা চালানো। আর সেই জন্যই আমার বাবা খুব অল্প বয়সেই আমাকে বিয়ে দিতে রাজি হয়ে যান। আমার 14 বছর বয়সেই আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার বিয়েটি আর হয়নি। আমার বিয়েটি ভেঙে যায় শুধুমাত্র আমার বাবা যৌতুকের টাকাটা পরিশোধ করতে পারেনি সেজন্যই। আমার বিয়েতে তারা 30,000 টাকা যৌতুক দাবি করেছিলেন। আর আমার বাবাও আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিবে বলে রাজি হয়ে গেলেন। যদিও আমার বাবার কাছে কোনো ক্যাশ টাকা পয়সা ছিল না, কিন্তু আমার মায়ের একটা ওয়ারিশ আমরা আমার নানুর বাড়ি থেকে পাবো, সেজন্য আমার বাবা যৌতুক দিতে রাজি হলেন। আমার বাবা যখন আমার মামার কাছে টাকাটা চায় তখন আমার মামা বলেছিলেন আমার বিয়ের দিনই তারা আমার বাবার হাতে টাকাটা তুলে দিবেন। আর আমার মামার কথা অনুযায়ী আমার বাবা বরপক্ষকে বলেছিলেন যে সে যৌতুকের টাকাটা বিয়ের দিনই পরিশোধ করবে। কিন্তু আমার মামা যে আমার বাবার সাথে এত বড় একটা বেইমানি করবে সেটা আমার বাবা কোনোদিনও ভাবেননি। সেটা তার কল্পনারও বাইরে ছিল। তো আমার মামার কথা অনুযায়ী আমার বাবা তো কথা দিয়েছিলেন যে বিয়ের দিন যৌতুকের টাকাটা আমার শ্বশুরের হাতে তুলে দিবেন। আমার শ্বশুর না, মানে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল ওই ছেলের বাবার হাতে তুলে দিবেন। তো বিয়ের দিন আমার মামার আসার কথা ছিল। সবাই ওয়েট করতেছে কখন আমার মামা আসবে। আমার মামা আসলে তাদের হাতে আগে টাকাটা তুলে দিবে, তারপরে হচ্ছে আমার বিয়ের কাজটা সম্পূর্ণ হবে। তো মামার অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু মামা আর আসতেছে না। আমার বাবা শুধু বারবার আমার মামার মোবাইলে ফোন দিতেছিল, মামা ফোনটাও রিসিভ করতেছে না। তো এক পর্যায়ে আমার মামা আমার বাবার ফোনটা রিসিভ করে আমার মামা আমার বাবাকে বলে দেয় তার নাকি অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, সে এখন টাকাটা দিতে পারবে না।
আমার নানু বাড়ির যে জমিটা বিক্রি করে টাকা দেওয়ার কথা ছিল সেই জমিটা নাকি মামা বিক্রি করতে পারেনি। সেটা মামাকে নাকি যে লোক টাকা দিবে সে আগে থেকে জানায়নি। আমার মামা যখন আমার বিয়ের দিন ওই লোককে ফোন দেয় তখন নাকি ওই লোক বলে দেয় যে সে টাকাটা আজকে দিতে পারবে না, কিছুদিন পরে দিবে। তো আমার মামা আমার বাবাকে বলল যে এখন আপনারা সব কাজ শেষ করেন আর বলেন যে টাকাটা কিছুদিন পরে দিব। কিন্তু আমার বাবা তখন অনেকটা ভেঙে পড়লো এবং হতাশ হয়ে গেল। আমার বাবা এখন কি করবে, কিভাবে সব কিছু সামাল দিবে, সে চিন্তায় আমার বাবা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। তো কোনো কুলকিনারা দেখতে না পেয়ে এক পর্যায়ে গিয়ে আমার বাবা আমার হবু শ্বশুরের হাতে পায়ে ধরেন। আমার বাবা অনেক করে বুঝিয়ে বলেন, দেখেন এখন তো যে টাকাটা দেওয়ার কথা ছিল আমাকে, একটা সমস্যার কারণে টাকাটা দিতে পারতেছে না। আমি অল্প কিছু দিনের মধ্যেই আপনার হাতে টাকাটা তুলে দিব। কিন্তু ওই লোক হচ্ছে নাছোড়বান্দা, তিনি কোনো অবস্থাতেই রাজি হয়নি যে পরে টাকাটা দিবে, আগে আমাকে বিয়ে করবে। ওনার কথা হচ্ছে আগে উনি হাতে টাকা পাবে, তারপরে হচ্ছে বিয়ের কাজ শেষ করবে। এক পর্যায়ে আমার বাবা গিয়ে ওই লোকের পায়ে পড়েন, কিন্তু তাও ওই লোকের মন গলেনি, সে আমার বাবার কথা রাখেনি। সে এক পর্যায়ে তার ছেলেকে নিয়ে বিয়ের আসর থেকে উঠে চলে যায়। আমার বাবা কান্নায় তখন খুব ভেঙে পড়ে। বাবা শুধু তখন আমার চিন্তাই করতেছিল যে এখন আমার মেয়েটার কি হবে। আমার মেয়েটা এখন সবার কাছে কলঙ্কিনী হয়ে যাবে। একটা মেয়ের যদি বিয়ের আসর থেকে বরযাত্রী উঠে চলে যায়, সেটা যে একটা মেয়ের জন্য কতটা ভয়ঙ্কর সময় সেটা আমার বাবা আজ করতে পেরেছিলেন। তখন আমার বাবার মাথায় শুধু একটাই চিন্তা কাজ করতেছিল যে আমার মেয়েকে এখন আর কেউ বিয়ে করবে না, এখন আমার মেয়েটার কি হবে। আমার দোষের কারণেই এই অল্প বয়সে আমার মেয়েটা এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আমার বাবা আমার বিয়ে না হওয়ার সম্পূর্ণ দোষটা আমার বাবার কাঁধেই নিয়ে নিলেন। আর এই সুখ সহ্য করতে না পেরে আমার বাবা প্রায় মানসিক রোগী হয়ে গিয়েছিলেন। কিন্তু আমি একটুও ভেঙে পড়িনি। আমি আমার বাবাকে বুঝিয়েছি, দেখেন যা হয় ভালোর জন্য হয়। যে লোক যৌতুকের জন্য বিয়ে ভেঙে দিতে পারছে, ওইখানে বিয়ে হলেও আমি কখনো সুখী হতাম না। আর আমি স্ট্রং থাকার কারণে আমার বাবাকেও অনেকটা শক্ত করে তুলতে পেরেছি। আজকে যদি আমিও ভেঙে পড়তাম তাহলে আমার বাবা হয়তো আজকে মানসিক রোগী হয়ে রাস্তায় রাস্তায় হাঁটতো। সবসময় একটা কথা মনে রাখবেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আর বর্তমানে আমার বিয়ে নিয়ে আমার বাবার কোনো টেনশন নেই। আমার বাবা আমাকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছে। আমার বাবা এখন চান আমি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াই, নিজের পায়ে দাঁড়িয়ে আমি নিজের ভবিষ্যৎটা গড়ে তুলি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাবার মনের ইচ্ছাটা পূরণ করতে পারি, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে পারি এবং আমার বাবা মায়ের দায়িত্বটাও নিজের কাঁধে নিতে পারি। তো পরিশেষে একটা কথা বলে রাখি, এই ঘটনার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। আমার কাজিনের সাথে ঘটে যাওয়া এটা একটি অপ্রিয় সত্য ঘটনা। আমার কাজিন আমাকে রিকোয়েস্ট করছিল আমি যেন আমার চ্যানেলে তার লাইফ স্টোরিটা শেয়ার করি, যাতে করে ওর জীবন থেকে শিক্ষা নিয়ে অনেকে কিভাবে বিপদের সময় শক্ত হাতে পরিস্থিতির মোকাবেলা করতে হয় সেটা যেন শিখতে পারে এবং জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আরেকটা কথা, আপনারাও যদি কেউ চান আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম শিক্ষণীয় কিছু ঘটনা শেয়ার করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের ঘটনাটি ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে তুলে ধরব, যাতে করে আপনাদের জীবন থেকে অনেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং তারা তাদের লাইফটা আবার নতুন করে সাজাতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।